দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আর রাউন্ড টেবিল পাওয়ার বাই স্বপ্নতে। আমাদের কাছে এখন একটি ফোন আছে এবং ফোনের মাধ্যমে আমরা সারাদিন সকালে ঘুম থেকে উঠে আসলে ফোন চেক করি, আমরা নানান কিছু দেখি ফ্যাশনের বিভিন্ন জিনিস দেখি, আমাদের কিভাবে আমাদের নিজেদের জীবনটা সাজানো উচিত বা দিনটা কাটানো উচিত সেটাও কিন্তু আমরা কিছু অংশে বা অনেকাংশে প্রভাবিত হই ফোনটা দেখে। এবং বিভিন্ন মানুষ আছেন যাদেরকে আমরা ফলো করি এবং যাদেরকে আমরা ইনফ্লুয়েন্সার নাম দিয়েছি, তাদের দ্বারা আমরা কতটুকু ইনফ্লুয়েন্স হচ্ছি প্রতিদিন সেটাও কিন্তু ভাবার বিষয়। আরও একটি ব্যাপার আছে বিনোদন সাংবাদিকতা। আমাদের জীবনে আমাদের কর্মব্যস্ততার বাহিরে, আমাদের প্রফেশনের বাইরে বা অনেক সময় প্রফেশনের ভিতরেও বিনোদন নিয়ে এখন অনেক কথা হয়, কারণ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব বা যেগুলোতে আমরা সবচেয়ে বেশি সময় ব্যয় করি সেখানে কিন্তু আমরা বিনোদনের কন্টেন্ট খুঁজে পাই এবং দিনের অনেকটা সময় আমরা সেসব রিলস দেখে কাটাই এখন বর্তমান সময়ে এসে। তাই এখন এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এইসব নিয়ে কথা বলার। আমাদের আজকের রাউন্ড টেবিলের আয়োজনের বিষয় নির্ধারণ হয়েছে বিনোদন সাংবাদিকতা ও এর প্রভাব, ইনফ্লুয়েন্সার এবং তাদের প্রভাব আমাদের উপর কতটুকু, এই নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে আছেন আপনাদের চারজন পরিচিত মুখ, পরিচয় করাতে চাই। আমার প্রথমেই আছেন বারিশ হক, মডেল ও ইনফ্লুয়েন্সার, স্বাগতম আপনাকে। ধন্যবাদ। আছেন রাহাত সাইফুল, সাধারণ সম্পাদক বাদশাস, স্বাগতম আপনাকেও। আছেন ইমরান হক, কন্টেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক। আছেন প্রহেলিকা খান, কন্টেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক। আমি শুরুতেই বারিশ হককে দিয়ে শুরু করতে চাই। ইনফ্লুয়েন্সারদের দ্বারা কিন্তু আমরা প্রভাবিত হই এবং আপনাকে আমরা একজন মডেল এবং ইনফ্লুয়েন্সার হিসেবে জেনে থাকি, আমরা জানি, কিন্তু আপনার জানাটার দিক থেকে যদি জানতে চাই আপনি আসলে ইনফ্লুয়েন্সার বলতে কি বলছেন? আমি যদি কাউকে ইনফ্লুয়েন্স করতে পারি কোনো ভালো কাজের জন্য অথবা কোনো খারাপ কাজের জন্য, উভয়ই কিন্তু হতে পারে। এখন খারাপ জিনিসটা মানুষ বর্জন করবে এবং ভালোটা মানুষ নিজের মধ্যে গ্রহণ করবে, এটাই আমরা আশা করতে পারি। আমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছি সেটা আমার উপর, কিন্তু এখন সোশ্যাল মিডিয়া তো আসলে ওপেন ফর অল। যেরকম আপনি বললেন যে হাতে আমার একটা ফোন আছে, আমি যে কোনো কিছুই পোস্ট করতে পারি। এখন নিউ জেনারেশনকে আমি কি একটা ট্রেন্ড দিচ্ছি যে তারা কি ফলো করবে আমাকে দেখে, এটা সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করে। এখন ইনফ্লুয়েন্সাররা তো ঘরে ঘরেই আছে, আমি কাকে ফলো করব সেটা আমার উপর ডিপেন্ড করে। যেমন ফ্যাশন ইনফ্লুয়েন্সার আছে, অনেকে আছে ফুড ব্লগিং নিয়ে কাজ করছে, অনেকে কিন্তু আছে শুধু মেকআপ নিয়ে কাজ করছে। যেমন আমি কাজ করছি ফ্যাশন নিয়ে, পোশাক, গহনা, এই ধরনের আমার স্টাইলিং দেখে যদি আরেকটা মেয়ে পছন্দ করে, বা ফিটনেস ইনফ্লুয়েন্সারও কিন্তু এখন আছে, যে যারা নিজেদেরকে কিভাবে ফিট রেখেছে সেগুলো দেখেই কিন্তু অনেক নারীরা সচেতন হচ্ছে নিজেদেরকে ফিট করার জন্য। তো এই ধরনের ইনফ্লুয়েন্সাররা কিন্তু অনেক আছে দেশে এবং বিদেশে। আমাদের বাংলাদেশে এখন অনেক তৈরি হচ্ছে, তবে এর অপব্যবহারও হচ্ছে। অপব্যবহারের দিকে আমি না যাই, আমি পজিটিভ কথাই বলতে চাই। আমরা পজিটিভভাবেই গ্রহণ করতে চাই সব কিছু। ধন্যবাদ আপনাকে। আমরা ইমরান হকের কাছে শুনবো। সাংবাদিকরাও কন্টেন্ট বানাচ্ছেন মানুষের জন্য, আবার আমরা ফেসবুকে অনেক ধরনের কন্টেন্ট দেখতে পাই, ইউটিউবে অনেক ধরনের কন্টেন্ট দেখতে পাই। সব খবরের নিচে আসলে অনেক ইম্পর্টেন্ট খবরগুলো চাপা পড়ে যাচ্ছে। আসলে দর্শকদের সেই দেখার চাহিদা বা ভিউর চাহিদাটা বাড়াতে সাংবাদিকরা কি এখানে কোনো ভূমিকা রাখছে, বা কন্টেন্ট ক্রিয়েটররা কেন আসলে ওই দিকেই ঝুঁকছে যেদিকে ভিউ বেশি? এটা কি এখন কি এমন হয়ে গেছে সাংবাদিকতাটা যে শুধুমাত্র ভিউ পেলেই হবে, জনগণের উপকার করা বা সত্য জানানোর কোনো দায়বদ্ধতা নেই? একটা ওয়ার্ড বিশেষ করে ডিজিটাল মিডিয়া যারা সাংবাদিক খুব বাজেভাবে ইউজ করা হয়, ভিউ বিজনেস। এই ভিউ বিজনেসটা কিন্তু শুধু আজকে ডিজিটাল মিডিয়া যারা আছে তারা কিন্তু না। আমি যদি একটু আগে থেকে আসি, যারা যখন পত্রিকা যখন শুরু হয়েছিল তারা কি ভিউ ব্যবসা করতো না? তাদের যত সার্কুলার সে অনুপাতে তারা বিজ্ঞাপন পাইতো। তারপর আসলে টেলিভিশন, তাদের যত টিআরপি রেট সে অনুযায়ী তারা বিজ্ঞাপন পায়, সে অনুযায়ী টেলিভিশন বড় হয়, সেটা একটা ভিউ বিজনেস। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ডিজিটাল মিডিয়ার উপর কেন যেন যে ওরা ওই ভিউ নিয়ে কাজ করে, ভিউটা দেখা যায়, যার কারণে এইটা অনেক নেগেটিভলি একটা মানে বিষয় হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে। কেন? তবে এখানে একটা ব্যাপার আছে, পত্রিকায় বা আপনি মেইনস্ট্রিম মিডিয়ার কথা যদি বলেন সেখানে তো একটা সেন্সরশিপের ব্যাপার থাকে। সোশ্যাল মিডিয়াগুলোতে কিন্তু সেন্সরশিপটা অনেকাংশেই কম। এই ভিউ ব্যবসাটা যখন দুইটা ক্যাটাগরি করছে, একটা আপনি বলেন কন্টেন্ট ক্রিয়েটর যারা, আর একটা হচ্ছে যারা জার্নালিস্ট প্লাস এই মিডিয়াতে কন্টেন্ট বানাচ্ছে। এখন বিষয় হচ্ছে সব কন্টেন্ট কি সামাজিকভাবে তার দায়বদ্ধতা আছে, তাকে মানে মানুষকে শিখাইতে হবে? এখন সালমান মুক্তিদের একটা কন্টেন্ট বানাচ্ছে, কমেন্ট করছে এই কন্টেন্টে আমি কি শিখলাম? আরে ভাই, সালমান মুক্তি তোমাকে শেখানোর জন্য বানাইছে, তার তো বিনোদন দেওয়ার জন্য বানাচ্ছে। এখন সব কন্টেন্ট যে সামাজিক দায়বদ্ধতা থেকে বানাবে বিষয়টা এরকম না। কিছু কিছু কন্টেন্ট আছে সেগুলো শুধু বিনোদন দেওয়ার জন্য। এখন ভিউয়ার্সদের উপর ডিপেন্ড করে। ফেসবুকের অ্যালগরিদম আপনি জানেন যে ভিউয়ার্সরা যেই কন্টেন্ট বেশি দেখে সেই কন্টেন্ট তার কাছে বেশি আসে।
সো এখানে আসলে সাংবাদিকতার দায়বদ্ধতা বিষয়টা এরকম না, এটা হচ্ছে একটা কম্পিটিশন বা প্রতিযোগিতা, ডিজিটাল মিডিয়া নিয়ে প্রতিযোগিতা, সবাই এখানে ইনভলভ হবে, সবাই কন্টেন্ট বানাবে আলটিমেটলি। তাহলে কি কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে সাংবাদিকরা প্রতিযোগিতায় নেমে গিয়েছে এখন? পুরা সোশ্যাল মিডিয়া যারা আছে প্রত্যেকেই এখন একটা কম্পিটিশনের মধ্যে আছে যে কে কত বেশি অডিয়েন্স ধরে রাখতে পারবে। এই প্রতিযোগিতাটা কেন? একটা বড় বিষয় হচ্ছে এখন সব হাউস কিন্তু এস্টাবলিশ না। অনেক হাউসে এরকম বলা হয় যে তোমার কন্টেন্ট থেকে যে রেভিনিউটা আসছে সেটা প্রফিটেবল কিনা। সব হাউস কিন্তু এরকম না যে আমার লস হয়ে যাচ্ছে এই ডিপার্টমেন্টে তো আমি স্যালারি দিতে পারছি। অনেক হাউস আছে যে তারা যদি লস হয় সেই ডিপার্টমেন্ট ছোট করে দিবে, অথবা সেই ডিপার্টমেন্টে পরবর্তী স্যালারি নিয়ে ঝামেলা করবে। অনেক হাউস এরকম আছে। সুতরাং সেই ডিপার্টমেন্টকে প্রফিটেবল করার জন্য, সেই কন্টেন্ট ভিউজ বাড়ানোর জন্য তারা একটা কম্পিটিশন অবশ্যই জড়াবে, স্বাভাবিক খুবই। ধন্যবাদ আপনাকে। আমরা রাহাত সাইফুলের কাছে শুনবো। এই যে বিজনেসের কথাটা চলেই আসে সব সময়, আমাদেরকে আসলে বিনোদন মানে কি আমাদের কালচারটাকে রিপ্রেজেন্ট করা বা যেটাতে আমার হাসি পাবে বা মানুষকে আনন্দ দেয়া, সেখানে যে দায়বদ্ধতা নেই সেটা কিন্তু আমরা বলতে পারি না, কারণ প্রত্যেকটা কাজের পিছিয়ে আমাদের মূল্যবোধ, আমাদের সমাজকে গঠন করার দায়বদ্ধতা আমাদের থাকে। তো সেই জায়গায় আসলে যারা নেগেটিভ কন্টেন্ট দিয়েও তো আসলে ভিউ পাওয়া যায়, বিজনেস করা যায়, যারা এখন এইগুলো করছে, এখন আপনি দেখেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা কোনো কিছু বিশ্বাস করতে পারি না। একটা ভালো নামেই মাত্র কয়েকজন ইনফ্লুয়েন্সার আছে যাদেরকে আমরা বিশ্বাস করতে পারি। এই যে এই জায়গা চলে গেছে সোশ্যাল মিডিয়া, যে আমরা দেখে আসলে সন্দিহান হয়ে যাই, এটা কি আসলে দায়বদ্ধ না থাকার ফল আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের? আমি শুধু যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ভিউজের জন্য নিউজ হারিয়ে ফেলেছি। এক কথায় যদি বলি, ভিউজ আমাদের দরকার আছে, টিআরপি আমাদের দরকার আছে, সেই জায়গা থেকে এটাকে এতটাই আমরা গুরুত্ব দিচ্ছি যে কারণে আমরা মূল নিউজটাই আমরা হারিয়ে ফেলছি। আপনি দেখবেন গত কয়েক বছরে কিছু লোক ভাইরাল হয়েছে, সেটা কিন্তু আমাদের এই বিনোদন সাংবাদিকতার প্রভাবের কারণেই। এই যে প্রভাব, যে কথাটা বলা হয়েছে, যে লোকগুলো ভাইরাল হয়েছে, আপনি একটু পিছনের দিকে তাকায় দেখবেন যে এদের আসলে কন্ট্রিবিউশন কি। এরা কি ভালো একটা সিনেমা করেছে, ভালো একটা নাটক করেছে, বা ভালো অভিনেতা বা ভালো গায়ক বা ভালো কমেডিয়ান? আপনি হিসাব করে দেখবেন কিছুই না তাদের ব্যাকগ্রাউন্ড। এখন তারা উল্টাপাল্টা কাজ করছে, সেটা আবার আমরা সংবাদ মাধ্যমে আমাদের প্রচার হচ্ছে, যে কারণে হয় কি পাবলিকলি পৌঁছে যাচ্ছে সবার দ্বার প্রান্তে। এবং দেখবেন যে কিছু কিছু নিউজ হচ্ছে বা কিছু কিছু লোক ভাইরাল হচ্ছে যে অসম প্রেম নিয়ে। এটা কি ভাই? এটা কি মানে নিউজ করার একটা আইটেম হলো? বা এটা নিয়ে আমরা যে রিলস বানাচ্ছি, আমরা যে ভিডিও ক্রিয়েট করছি, রিলস হতে পারে কিন্তু সেটা নিয়ে নিউজ হতে পারে না। আমি একটা কথা বলি, রিলসটা আপনি যাচ্ছে কোথায়? সেটা আপনি নিজের পার্সোনাল আইডিতে আপনি যা খুশি তাই করতে পারবেন। তারপর আপনার স্বাধীনতা এমনটা করা যাবে না যেটা সামাজিক অবক্ষয় হয়। যাদের নিউজ চ্যানেল, সেখানেও যদি তাদের রিলস যায়, সেটা তো আপনি রিলস হিসেবে শুধু আপনি ইয়া করলে হবে না। ভাইরাল মানে আসলে ভালো জিনিস না। আমরা প্রহেলিকা খানের কাছে শুনবো। অনেক সাংবাদিকেরা আছেন যে একটা ইভেন্টে যাচ্ছেন, যে কিন্তু সেই ইভেন্টটা, মূল ইভেন্টটা কি হচ্ছে সেটা কভার করছেন না, সেখানে বিভিন্ন সেলিব্রিটি যাচ্ছেন, তাদেরকেই কভার করছেন। সেটাও আসলে ভিউর জন্যই করা হয়, সেটাও আমরা জানি। এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত যে মূল প্রোগ্রামটা আমি না দেখিয়ে আমি নিজের ব্যক্তিগত কয়েকটা ইন্টারভিউ নিয়ে নিলাম বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের? এখন আমি একজন সাংবাদিক, আমি একটা প্রতিষ্ঠানের আন্ডারে কাজ করি, এবং যখন কোনো একটা শো, অ্যাওয়ার্ড শো বা কিছু একটা হচ্ছে, ওখান থেকে আমাকে ইনভাইটেশন পাঠানো হয়, তাই তো? এখন অনেকের ক্ষেত্রে হয় কি যে ওই ইনভাইটেশনটা পাঠানো হয় না, কোনো একটা সাংবাদিক ইনভাইটেশন ছাড়াই ওই প্রোগ্রামে চলে যায়। তো যেহেতু চলে যায়, তো ওনার মনে হয় যে আমাকে, অনেকে এটা করে যে দাওয়াত ছাড়া চলে যায়, তো আমাকে যেহেতু দাওয়াত দেয়নি, আমি কেন তাদের প্রোগ্রাম প্রচার করব? সে নিজের মতো নিজের ফোন দিয়ে কন্টেন্ট বানায়, নিজের মতো একটা রিলস করে, এটাই হয় আসলে, এরকম করে ছেড়ে দেয়। আর যারা আসলে প্রতিষ্ঠান ভিত্তিক, ধরেন চ্যানেল আই, ধরেন আরও প্রতিষ্ঠিত বড় বড় চ্যানেল, টিভি চ্যানেল, নিউজ পোর্টাল, পত্রিকা যারা আছে, তাদেরকে দাওয়াত করা হলে একটা মিনিমাম সেন্স থেকে তারা ওই প্রোগ্রামটা সুন্দর করে কাভারেজ করে প্রচার করে। তো ব্যক্তিগত কন্টেন্টের ক্ষেত্রে যেটা, ধরেন আমি একজন সাংবাদিক, তো আমি অনলাইন পোর্টালে কাজ করি। এখন বারিশা আপু একজন ইনফ্লুয়েন্সার, তো তার সাথে আমার সাংবাদিকতার বাইরেও দেখা যায় আপু কেমন আছেন, ভালো আছি। তো মাঝে মধ্যে এরকম হয় অনেকে যে নিজের ব্যক্তিগত আগ্রহ থেকে হ্যাঁ একটা আপুর সাথে একটা সেলফি তুলি, ছোট একটা ক্লিক নেয়, আপু কি অবস্থা, কেমন আছেন, ভালো আছি, এরকম একটা ব্যক্তিগত সম্পর্ক থেকে এগুলো অনেকে করে থাকে। কিন্তু এর বাইরে যে দায়িত্ববোধটা যে আপনি বললেন যে প্রচার না করা, প্রচারটা অবশ্যই করে, যাদের নৈতিকতার বোধটা আছে যে আমাকে কি করতে হবে সেটার ক্ষেত্রে সে অবশ্যই করে। আর যেটা বললেন যে ব্যক্তিগত কন্টেন্ট করা, সেটাও অনেকে করে নিজের ক্ষেত্রে। আমরা দেখতে পাই বিভিন্ন ভালো ভালো মিডিয়াগুলো আসলে সেই সাক্ষাৎকারগুলোই
ছবি প্রকাশ করছে, বিভিন্ন অভিনেতা অভিনেত্রী সেখানে যাচ্ছেন, মূল প্রোগ্রামের কোনো অংশ না দেখিয়ে সেখানে সাক্ষাৎকারটা ভাইরাল হচ্ছে, তথাকথিত ভাইরাল, সেটাকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এখানে একটা কথা আছে, ধরেন যে সেলিব্রিটি বা আর্টিস্টরা যারা যাচ্ছেন ওখানে, তারা কিন্তু মূল প্রোগ্রামের বাইরেও তারাও চান যে সাংবাদিকরা আমাকে কাভার করুক। তারা নিজেদের মতো করে একটা গ্ল্যামারাস লুক ক্রিয়েট করেন অথবা ইউনিক স্টাইলে যান যে সাংবাদিক আমার কাছে আসবে। তারা ওই প্রোগ্রামের বাইরে তারাও চান তারা যেন ট্রেন্ডে আসেন, তারা যেন আলোচনায় আসেন, তাদেরকে যেন সবাই ফোকাস করে ক্যামেরাটা তাদের দিকে ধরে। শুধু সাংবাদিকরা একা করে না, এবং তারা অনেকে অ্যাটেনশনই চায় যে আমি ভাইরাল হতে যাব, আজকে প্রোগ্রামে সবাই আমার দিকে তাকাবে। এটা তাদেরও দায়বদ্ধতা আছে যে আমি কিভাবে চাই আমাকে দেখুক। আর দোষ উভয় পক্ষেরই আছে, সাংবাদিকরাও এটা নেগেটিভভাবে করতে চান অনেক সময়, আবার অনেকে নেগেটিভভাবে ভাইরাল হতে চান ইচ্ছা করে। সব কিছুর বাইরে পজিটিভিটি যেটা আছে সেটা হচ্ছে আমার, মানে আমি একজন দর্শক হিসেবে আমি কি চাই আসলে, আমার দেখতে কোনটা কুরুচিপূর্ণ লাগবে না। আপনার কাছে কি এটা মনে হচ্ছে না এই যে ক্রমান্বয়ে এসব হয়ে যাচ্ছে এই জন্য দর্শকের দেখার চাহিদাটাও পাল্টে যাচ্ছে? এখন কিন্তু আমরা আশাই করতে পারি না যে আমরা একটা সুস্থ অসুস্থ আসলে বলে ওইভাবে ডিফাইন করতে চাই না, আমরা আশাই করতে পারি না যে একটা প্রোগ্রাম থেকে আমরা তার ইন্টারভিউর বাইরে আরো অন্য কিছু জানতে পারবো। এটা কিন্তু আমরা এখন স্বপ্নেও ভাবি না, কারণ আমাদের রুচির ধরনই এখন পাল্টে যাচ্ছে এই কন্টেন্টগুলোর সাথে। এটা তো আমাদের কালচারকে ধ্বংস করে দিচ্ছে। এটার কারণ হচ্ছে এখন কিন্তু টেকনোলজি অনেক বেশি আপডেট, মানুষ এখন বাইরের দেশে কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখে অভ্যস্ত। তো হয় কি, মানুষের মস্তিষ্ক এখন অনেকটা সময় একটা জায়গায় আটকে থাকতে পারে না। জাস্ট একটা রিল আপনি স্ক্রল করছেন 3 সেকেন্ড 4 সেকেন্ড, এর মধ্যে আপনি আবদ্ধ থাকছেন। আমি জানতে চাচ্ছি এখন যখন আপনারা কন্টেন্ট বানান বা যারা কন্টেন্ট বানাচ্ছে, তখন কি শুধু এটাই চিন্তা করা হয় যে এটা কতজন মানুষ দেখবে, কত টাকা এটা থেকে আয় করা হবে, নাকি একটু চিন্তা অন্য কিছুও করে যে এ থেকে মানুষ কি শিখবে, কিভাবে বিনোদনটা নিবে? বিনোদনটা অনেকভাবেই নেওয়া যায়, কি শিখবে এই জিনিসটা এখন হয়তো অনেকেই কম চিন্তা করে। মানুষ আসলে এখন বিনোদন তো অনেক রকম হয়, খুব বাজেভাবেও অনেক কিছু প্রেজেন্ট করা হয়, নেগেটিভ মার্কেটিং যেটাকে বলে। হ্যাঁ, আবার সুস্থ বিনোদনও আছে, শুধু ফান। এই যে ইমরান ভাই বলছিল যে শুধুমাত্র ফান করছি আমরা, ফানি একটা জিনিস দেখছি, ওটার মধ্যে আমরা আনন্দ পাচ্ছি, কোনো মেসেজ হয়তো নাই কিন্তু আনন্দ পাচ্ছি। আর আপনি যেটা বলছেন যে কোনো মেসেজ বা কোনো বার্তা বহন করবে কিনা, ওই টাইপের জিনিস আমার মনে হয় এখন মানুষ খুবই আগ্রহ কম দেখায়। বাড়ি শখের কাছে আবার একটু শুনতে চাই, এই যে গণহারে মানুষ ইনফ্লুয়েন্সার হয়ে যাচ্ছে, মানুষ তাহলে বিশ্বাস কাকে করবে? আপনি যে একটা ব্র্যান্ড প্রমোট করছেন বা অন্য আরেকজন করছে, এখন হয়তো আপনাকে কেউ দেখছে তাই আপনাকে বিশ্বাস করছে, কিন্তু আরও তো অনেক অনেক ইনফ্লুয়েন্সারের সংখ্যা। একটা দেশে কি এত ইনফ্লুয়েন্সারদের আসলে প্রয়োজন আছে? নিজেকে যদি আমি ইনফ্লুয়েন্সার বলি সেটা তো হবে না, মানুষ আমাকে বলতে হবে। একটা কোম্পানি তখনই একজন ইনফ্লুয়েন্সারকে নিয়ে কাজ করবে যখন সেই কোম্পানি মনে করবে যে সে ট্রাস্টেবল বা অডিয়েন্স তাকে ট্রাস্ট করে। সো যে কেউই যদি এসে বলে যে আমি ইনফ্লুয়েন্সার, তাহলে হবে না। কয়েকটা কোম্পানির সাথে বা পেজের সাথে কাজ করলে বা নিজেরাই যদি ভিডিও ছাড়ে তাহলে কিন্তু ইনফ্লুয়েন্সার না। অডিয়েন্সদেরকে বুঝতে হবে যে কে রিয়েল আর কে ফেক প্রমোট করতে যাচ্ছে। আসলে আমরা তো ইন্টারনেট চালাই বিনোদনের জন্য, এবং যখন আমি বিনোদন নিচ্ছি তখন এত কিছু ভাবার সময় থাকে না। সেই ক্ষেত্রে আসলে সাধারণ দর্শকরা সমস্যায় পড়ে যাচ্ছেন। এবং রাহাত সাইফুলের কাছে শুনবে, এই ব্যাপারটাকে আপনার আসলে মনে হচ্ছে কিনা, এই যে ধরা বাছা, তো আমরা বিনোদন নেওয়ার সময় এত ধরা বাছা করে কে আসল কে নকল, বিনোদন নেওয়ার ক্ষেত্রে সেটা আসলে খেয়াল করবো না। সেই জায়গাটায় আমরা আমাদের দেশকে কোথায় নিয়ে যাচ্ছি, বা আমাদের যে সোশ্যাল মিডিয়া সেই কালচারটাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমরা কি এরকম একটা ভিত্তি অলরেডি স্থাপন করে ফেলেছি যে আমরা শুধু ভিউ ব্যবসায়ী করব? অলরেডি সেদিকেই যাচ্ছে আমাদের। এখনও যদি আমরা না শুধরাই আমাদের অবস্থান আরও খারাপ হয়ে যাবে। আমাদের দেখা গেছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে মানুষ মনে করবে যে আচ্ছা এখানকার হিরো হচ্ছে লাইক অমুক হিরো, মানে যার নামের সাথে হিরো। এখানে অন্য যারা এর আগে যারা কাজ করছে তাদের কথা ভুলে যাবে। একটা সময় ছিল ভিডিও মানি হচ্ছে টেলিভিশন চ্যানেলগুলোর, যখন আমরা কাজ করেছি শুরু, ভিডিও মানি হচ্ছে শুধু টেলিভিশন ক্যামেরাগুলোই থাকবে, প্রিন্ট মিডিয়া অনলাইন মিডিয়া এদের ভিডিও দরকার নেই। এখন গিয়ে দাঁড়ালো আপনার টেলিভিশন অনলাইন প্রিন্ট সবার ভিডিও দরকার আছে, মাল্টিমিডিয়া। এর পাশাপাশি আরও একদল আছে যাদের শুধু ইউটিউব ফেসবুক কেন্দ্রিক তাদের মিডিয়া, কোনো পোর্টাল নেই, কোনো নিউজ পেপার নেই, এরাও আছে। তো আপনি একটা প্রোগ্রামে, একটা যাতা প্রোগ্রামও যদি হয়, সেখানে আপনার 100 থেকে 150 থাকে ক্যামেরা। তো সেই জায়গা থেকে ওই প্রোগ্রামটাই তো ভ্যালুয়েবল প্রোগ্রাম না। এখন এই ভিউজের কারণে এদের যেতে হচ্ছে যে আর্টিস্ট ইন্টারভিউ লাগবে। আগে আমাদের সময় আমরা যখন কভার করার মতো না হলে ইনফ্লুয়েন্সাররা ওখানে যাচ্ছে কেন? ইনফ্লুয়েন্সার যাচ্ছে ছোট্ট একটা অ্যাওয়ার্ড দিবে এজন্যই যাচ্ছে। এবং আপনি দেখবেন, জিজ্ঞেস করবেন অন টু ওয়ান যে আপনি যে অ্যাওয়ার্ডটা পেলেন কি কারণে পেলেন, আপনার বর্ষসেরা কাজটা কি।
মানে অর্থ দেয় বাৎসরিক একটা হিসাবে যে আপনি ভালো ফিল্ম করছেন, ভালো নাটক করছেন। তাহলে আমি এটা বাড়ি শখের কাছে শুনবো, আপনারা তাহলে রিলস ওয়ালাদেরকে কেন প্রমোট করছেন বা তাদেরকে সুযোগটা কেন দিচ্ছেন? না, যখন জার্নালিস্ট ভাইরা ইন্টারভিউ নেয় তখন কিন্তু তারাও একসাথে থাকে এবং আমরা আসলে প্রোগ্রামে যাই কতক্ষণ সময় থাকি, 10 থেকে 15 মিনিট সময় থাকি, অর্গানাইজাররা আমাদেরকে ডাকে, তো সেখানে গিয়ে তো আমরা কোনো প্রকার এমন ধরনের আচরণ করতে পারি না যে আমাদের আচরণ অসৌজন্যমূলক আচরণ করতে পারি। আমি আরেকটু অ্যাড করতে যাচ্ছিলাম, ইনফ্লুয়েন্সার মানে কি? আমি ওনার বিহেভিয়ার, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার কথা বা সব কিছু দেখে আমি ইনফ্লুয়েন্স হবো যে আচ্ছা উনি বলছে তার মানে এটা ঠিক আছে, এটা ভালো ব্র্যান্ড বা এটা ভালো জিনিস। কিন্তু আমি আজকের দিনে আমি একদম বলতে পারি বাংলাদেশের যতজন ইনফ্লুয়েন্সার আছে, ঠিক আছে, তাদের নিয়ে যত বেশি কন্ট্রোভার্সি হয়, আমার মনে হয় আপনাকে নিয়ে সেই কন্ট্রোভার্সি হচ্ছে না। সেই জায়গা থেকে আমি বলবো যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে, আমার যেটা মানে মনে হচ্ছে তাদের একটু সচেতন হতে হবে যে আমি আসলে কোনটা করব কোনটা করব না। একদম হ্যাঁ, সোশ্যাল মিডিয়াটা আমার, বাট এটা দেখতেছে সারা দুনিয়া, এইটা আমার মনে হয় সবাই অ্যাটেনশন দেওয়া উচিত। এবং রাহাত ভাই অনেক কিছু কিন্তু এখন প্ল্যান করেও করা হয়, ইচ্ছা করে হচ্ছে, সেটাই তো নেগেটিভ মার্কেটিং আসলে। না এটা ইনফ্লুয়েন্সাররাও করে থাকেন, শুধু ইনফ্লুয়েন্সার না, সেলিব্রিটি, অ্যাক্ট্রেস, এরা ইচ্ছা করে অনেক গল্প বানায় যাতে জার্নালিস্টরা তাদের দিকে অ্যাটেনশন দেয়। ইভেন এখন ওই যে আমি দেখলাম যে ইনফ্লুয়েন্সারদের ঝগড়া একটা বিষয়, হ্যাঁ রাইট, যে ইচ্ছা করে ঝগড়া লাগায় এবং যে যত বেশি ঝগড়া করতে পারবে, যে যত বেশি নিজেকে প্রমোট করতে পারবে, সে তত বেশি কাজ পাবে। আর না হলে বলতে হবে যে বাড়ির সঙ্গে আমার সব কাজ নিয়ে যাচ্ছে। এই জায়গায় আমি জার্নালিস্টের কথা শুনবো, এই যে তারা ইচ্ছে করে ঝগড়াটা লাগাচ্ছে সেটা জার্নালিস্টরা বুঝতে পারছে, তারা তাহলে কেন অ্যাটেনশন দিচ্ছে না? এখানে হচ্ছে আপনার প্রথমে বুঝতে হবে ইনফ্লুয়েন্সার কারা। সেটা হচ্ছে আমি আগে একটু পিছন থেকে, সেটা হচ্ছে এই ইনফ্লুয়েন্সার শব্দটা তখনই আসলো যখন কিছু মানে ব্র্যান্ড প্রমোটাররা নিজেদেরকে ইনফ্লুয়েন্সার বলে দাবি করা শুরু করলো। এরপরে যেটা হলো, আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমি যখন একটা আমার কাজের বিনিময়ে টাকা নিচ্ছি এবং সেটাকে প্রমোট করছি, তখন কি সেটা আমি ইনফ্লুয়েন্স করছি জনগণকে, সেটার মধ্যে বলা যায়? এরপরে ব্র্যান্ড প্রমোটারদের পরে টিকটকার, ফেসবুক সেলিব্রিটি সবাই নিজেদেরকে ইনফ্লুয়েন্সার বলে দাবি শুরু করলো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা লেম হতে যেতে পারে। আগারগাতে কয়েকদিন আগে পুডিং ডান্স নামে একজন ছেলে ভাইরাল হলো। তারপরে কি হলো, ওই ছেলেটার যে পুডিং ডান্স, সেই পুডিং ডান্স মেহজাবিনের মতো সেলিব্রিটি, সে পুডিং ডান্স করে মিনিসোতেও প্রমোট করেছে। শুধু মিনিসো না, আমি ব্র্যান্ডের নাম যদি না বলি, শুধু মিনিসো না, ইন্টারন্যাশনাল অনেক ব্র্যান্ড, বাংলাদেশের অনেক পপুলার ব্র্যান্ড ওই ভাইরাল যে পুডিং ডান্সকে নিয়ে যাচ্ছে তার ব্র্যান্ড প্রমোট করার জন্য, বাড়ির সবকে নিচ্ছে না। তো এখানে দায়টা আসলে কার? আর আরেকটা বিষয় হচ্ছে, দায়টা কি আপনার মনে হয় না আপনাদেরই? কারণ আপনারাই তো জনগণের রুচিটা সেদিকে নিয়ে যাচ্ছেন। দায়টা দর্শকের। যে বাংলাদেশের মানুষ তারা বিনোদন পছন্দ করতো, তো অসুস্থ কন্টেন্ট আসতোই না। প্রহেলিকা কি বলবেন তাহলে? বাংলাদেশের মানুষ সুস্থ বিনোদন পছন্দ করে না, তাই আপনারা অসুস্থ বিনোদন দেবেন? আমি একটু এখানে আসি, একদম আপনি এখানে যদি একদম সিনিয়র শিল্পী যারা বিটিভি শো নাটক করতো 90 দশকে, তাদের ইন্টারভিউ করেন, আর একজন ওই টিকটকার তার ইন্টারভিউ করেন, ডেফিনেটলি টিকটকার ইন্টারভিউ আমার প্রশ্নটা সেই জায়গায়, কিন্তু তাহলে আমরা কি দায়বদ্ধ না সামাজিকভাবে, নৈতিকভাবে? এখানে সমাজ দর্শক সৃষ্টি করেছে এবং দর্শক নিজেরাই দায়বদ্ধ তার কালচারকে, তার প্ল্যাটফর্মকে শিখবে কি রাখতে চায়। দর্শক নিজেরা দায়বদ্ধ তো অবশ্যই, আমরা কি দেখবো সেটা আমরা চুজ করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব আছে, সেটা আপনি অস্বীকার করতে পারেন না। সাংবাদিক সবাই সাংবাদিক না, সাংবাদিক ডেফিনেশন আমরা বুঝতে হবে। এখন হচ্ছে একটা পেজ খুলে সে যে রিল বানানো শুরু করে, সে সাংবাদিক না। আগারগাতে যারা, সেও কিন্তু সিটিজেন জার্নালিস্ট, আর হচ্ছে আপনার নিবন্ধিত জার্নালিস্ট এক জিনিস না। সিটিজেন জার্নালিস্টের কোনো দায়বদ্ধতা থাকে না। প্রহেলিকা খান কি বলবেন, এই যে এত কিছু হচ্ছে এর মাধ্যমে বাইরের দেশে আসলে আমাদের দেশের ইমেজটা কোথায় থাকছে? যখন ভারতের একজন বাংলাদেশ নিয়ে কথা বলছে বা বাংলাদেশকে একটু ডাউন দেখানোর চেষ্টা করছে, তখন কিন্তু আমাদের জয়া হাসানের অভিনয় নিয়ে কথা বলছে না, কথা বলছে হিরো আলম কি ইন্টারভিউ দিল রিয়ামণিকে নিয়ে, সেটা নিয়ে। তো ওই জায়গায় আসলে বাংলাদেশের ইমেজটা কোথায় থাকলো? এবং আমি আসলে বলছি না যে হিরো আলম খারাপ কিছু করছে, হিরো আলমেরও অবশ্যই দর্শক শ্রেণী আছে, তাকেও মানুষ পছন্দ করে, কিন্তু আমরা আমাদের কালচারটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে চাই, আমরা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিটাকে কিভাবে দেখাতে চাই এবং কিভাবে আসলে বাইরের মানুষ দেখছে, সেই জায়গায় আমরা কই থাকি? আপু জয়া হাসান কিন্তু সিনেমা করছেন, ওনার কিন্তু সিনেমা হচ্ছে, ভালো কাজ কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু প্রচারটা আসলে কম। ওই যে ভাইয়া বললো না যে আপনারা তাহলে প্রচার করছেন না কেন? প্রচার করছি, দর্শক নিচ্ছে না দেখে আপনারা আবার সুইচ করে? না, আমরা সুইচ করছি না, সবাই এটা করছে না আপু, যারা ওটার পরিমাণ বেশি, কারণ এখন প্রত্যেকের হাতে ফোন, প্রত্যেকেই চাইলে একটা ভাইরাল ইস্যু আমি ভিডিও করে ছেড়ে দিলাম, ওটার ভিউজ হচ্ছে। কিন্তু জয়া হাসানের সিনেমা হচ্ছে, ভালো ভালো আমাদের সিনেমা আসতেছে, ওগুলা হলে গিয়ে দর্শক দেখছে না। এখানে প্রচার, শাকিব খানের ব্যাপারে যদি আমরা আসি, নায়ক শাকিব খানের সিনেমা দেখতে কিন্তু অসংখ্য দর্শক আসে না? তো সেখানে জয়া হাসানের সিনেমা দেখতে কিন্তু অসংখ্য দর্শক আসে না। শাকিব খানের যেই
পাবলিসিটিটা, যে ভ্যালুটা, এখন আমরা সিনেমার তো অনেক রকমের ধরন আছে। শাকিব খান বাণিজ্যিক সিনেমা করেন, জয়া হোসেন হচ্ছে মৌলিক ধারার মৌলিক গল্পের সিনেমা করেন, যেটা হয়তো দর্শক অনেক পছন্দ করে না। এখানে কিন্তু এই দর্শকের রুচিও এখন অনেকটা এরকম যে আপনার এই গোল টেবিল রাউন্ড যে আমরা যে কথাবার্তা বলছি, এই কথার চেয়ে দর্শক এখন ধরেন টিকটক একটা মেয়ে আছে, ওর ফলোয়ার্স হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি, শামীমা আফরিন অমি ওর নাম, ওর হচ্ছে 16 মিলিয়ন ফলোয়ার্স। আপনি যদি চ্যানেলের কোনো একটা ডিজিটাল পোর্টালে আমাদের ইন্টারভিউটা এই পার্টটা ছাড়েন এবং ওই মেয়ের পার্টটা ছাড়েন, ওরটা 5 মিলিয়ন হবে, আমাদেরটা ভিউ হবে 2000। আমার প্রশ্নটা এখানে, এইগুলো আপনাদেরকে কতটুকু ভাবায়? অবশ্যই ভাবায়, এবং ওই ভাবনা না থাকলে তো হবে না। আমাদের এই বিবেক তো কাজ করবে যে আমরা কি করতে চাই, এবং আমরা চেষ্টা করি যে হ্যাঁ আমাদের নৈতিকতার জায়গা থেকে না, ঠিক আছে আমরা ভালোটাকেই নিব এবং ভালোটাই চেষ্টা করি। যেখানে খারাপটার পরিমাণ বেশি, আমার ফর ইউতে, আমার ফেসবুকে খারাপটাই আমাকে বেশি দেখাচ্ছে, যেটা আসলে মানুষ এখন আরেকটা জিনিস আপু বলতেই হয়, আমাদের দর্শক, আপনি জয়া হোসেনের সিনেমা এক শ্রেণীর দর্শক দেখে, আবার হিরো আলমকে এক শ্রেণীর দর্শক দেখে। এখন ফেসবুকটা, সোশ্যাল মিডিয়াটা এমনভাবে ছড়িয়েছে যেখানে 3টা ক্লাস, আমরা এলিট শ্রেণী ধরতে পারি, আমরা মধ্যবিত্ত ধরতে পারি, আমরা নিম্নবিত্ত ধরতে পারি। রিক্সাওয়ালারা হিরো আলমকে পছন্দ করে, হ্যাঁ, আবার আমার ধরেন আপনি নিশ্চয়ই জয়া হোসেনের সিনেমা পছন্দ করবেন, আপনি হিরো আলমকে দেখবেন না। ভেদাভেদটা কিন্তু হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াটা এখন সবার হাতে হাতে পৌঁছে গেছে। দর্শকের চাহিদার জন্য, এই আলাদা আলাদা দর্শকের চাহিদার জন্য আলাদা আলাদা জিনিস। সেখানে এখন কোন শ্রেণীর দর্শক বেশি অ্যাক্টিভ থাকে, কোন শ্রেণীর দর্শক বেশি আমি মোবাইল নিয়ে পড়ে থাকি যে আমি এটাই দেখবো, আর কারা আসলে ভালোটা নেয়, দিন শেষে হচ্ছে ভাইয়া বললো যে ভালোটা নেয় তার সামনে ভালোটাই আসে। এখন খারাপ জিনিসের প্রতি মানুষের, যে বাঙালিদের, তবে এর কারণে কি সুস্থ বিনোদনের সংখ্যাটা কমে যাচ্ছে? সুস্থ বিনোদন আছে, আপনারা ব্যালেন্স করার জন্য আসলে কি করছেন? ব্যালেন্স করার জন্য ওই যে সুস্থ বিনোদনের চেষ্টাটা আছে, আমার আছে, আমি ব্যক্তিগতভাবে করতে চাই। ইমরান ভাই ব্যক্তিগতভাবে করে, আমি ওনার কন্টেন্ট দেখি, আমি রাহাত ভাইয়ের কন্টেন্ট দেখি, তারা যে কি পরিমাণ চেষ্টা করেন। তাদের কাছে শুনবো, আবারও বারিশকের কাছে শুনবো। ব্র্যান্ড প্রমোটাররা নিজেদেরকে ইনফ্লুয়েন্সার দাবি করছে, এখানে কি বলতে চান? প্রথমে বলি, আপনি আমাকে পরিচয় করেছিলেন যখন, আমি কিন্তু একজন ব্র্যান্ড প্রমোটার। আমি কখনোই কোথাও লিখি না যে আমি একজন ইনফ্লুয়েন্সার, বাট এখন দেখলাম ব্র্যান্ড প্রমোটার ও ইনফ্লুয়েন্সার বলে। আসলে আমাদের বাংলাদেশের মানুষ ব্র্যান্ড প্রমোটার, ইনফ্লুয়েন্সার, মেকআপ আর্টিস্ট বা উদ্যোক্তা, এদের ডিফারেন্সটাও বোঝে না। অনেকে উদ্যোক্তাদের মনে করে ব্র্যান্ড প্রমোটার, আবার অনেকে আমাকে লাইভে মনে করে যে আমি উদ্যোক্তা। তো আসলে এইটা আমি জানি না যে আমাদের হয়তো জানার। আপনি যদি ব্র্যান্ড প্রমোটার হিসেবে নিজেকে দাবি করে থাকেন, তাহলে তো আপনি ইনফ্লুয়েন্স করছেন না সরাসরি ভাবে, তাহলে মানুষ আপনার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে কোনোভাবে। কিন্তু আপনি যে অ্যাওয়ার্ড পাচ্ছেন এতগুলো, আপনি কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে অ্যাওয়ার্ড পাচ্ছেন, আপনার নিজের কাছে কি মনে হয় যে তাহলে অ্যাওয়ার্ডগুলো আপনি কেন পাচ্ছেন? আপনাকে তো ব্র্যান্ড টাকা দিচ্ছে, আপনি সেটা প্রমোট করছেন, এটার জন্য তো আপনার স্বীকৃতি বা পুরস্কার পাওয়ার কথা না? না, ডেফিনেটলি আমার পাওয়ার কথা, কজ আমি অনেকগুলো ব্র্যান্ডের সাথে অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর যুক্ত আছি এবং আমি ভালো কাজ করছি। আমার দ্বারা অনেক ব্র্যান্ড অনেক বেনিফিটেড হচ্ছে, একটা শোরুম থেকে 3-4টা শোরুমে পরিণত হচ্ছে, ব্যবসার উন্নতি হচ্ছে, এটার সাথে দেশের একটা অনেক বড় উন্নয়ন রয়েছে এবং পাশাপাশি অনেক মানুষের রিজিক তৈরি হচ্ছে। তাহলে অবশ্যই অর্থনৈতিক উন্নয়নের কথা বলছেন, আমরা রাহাত সাইফুলের কাছে শুনবো। অর্থনৈতিক উন্নয়নে কি আসলে বিনোদন সাংবাদিকতা বা ইনফ্লুয়েন্স করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে? কারণ অর্থনৈতিক উন্নয়নটা কিন্তু আমরা বাদ দিতে পারছি না, যতই আমরা ভিউর ব্যবসার কথা বলি সব জায়গায় অর্থনৈতিক উন্নয়নটা হচ্ছে, কিন্তু কালচার কি আসলে শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের সাথেই জড়িত? এখানে অর্থনৈতিক ডেভেলপমেন্টের জায়গা থেকে বিনোদনের ভূমিকা অনেক বেশি। যেমনটা ধরুন আমাদের যতগুলো মিডিয়া আছে, টেলিভিশন, অনলাইন, তারপরে প্রিন্ট মিডিয়া, সবগুলো মিডিয়া হাউসে আপনি ভিতরে গল্প দেখবেন যে বিনোদন হচ্ছে সবচেয়ে অবহেলিত জায়গা সবগুলোতে, কিন্তু টিআরপির জায়গা থেকে বিনোদন সবচেয়ে বেশি। এবং তাদেরকেই বলা হয় যে আপনি ওই হিরোর, কথিত হিরোর আপনার ইন্টারভিউ নিয়ে আসেন, কেন? ভিউ বাড়ানোর জন্য, কারণ আর্নিংটা এখানেই বেশি হচ্ছে। যে কারণে আমাদের নীতি নৈতিকতার জায়গা থেকে আমাদের যারা বিনোদন বিট করেন, ওই সাংবাদিকরা আসলে অনেক সময় পারে না, পেরে ওঠে না এই ভিউর জন্য, যেটা বলছিলাম। তো অর্থনৈতিক জায়গাটা এখানে গুরুত্বপূর্ণ, বাট এখানে ইউজটা করা হয় গুরুত্বহীনভাবে। ইমরান হকের কাছে শুনবো, মেইনস্ট্রিম মিডিয়াগুলো কি তাই মনে করছে যে আসলে মানুষকে উস্কিয়ে দিলে কোনো সমস্যা হচ্ছে না, সেটা যে কোনো টপিকেই হোক? আমরা একটা ভিডিও দেখে কয়েকদিন ধরে যে রাশিয়াতে একটা লোক যুদ্ধ করছে, সেখানেও সে কন্টেন্ট বানাচ্ছে। তো বিষয়টা এখন এই পথে চলে গেছে, আপনি যুদ্ধ করতে যাবেন, সেখানে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমরা মাইলস্টোনের ঘটনায় দেখেছি বাচ্চাগুলো হেঁটে হেঁটে যাচ্ছে, সেগুলো আমরা ভিডিও করে ফেসবুকে দিয়ে দিলাম, মানুষ ছবি তুলছে, বাট বাচ্চাটাকে কেউ ধরছে না। কেউ, আপনি এখন রাস্তায় গিয়ে পড়ে গেলেন, আপনাকে কেউ ধরবে না, ছবি তুলবে। সেই জায়গায় আসলে আমরা তাহলে মানবিকতা বোধটা কোথায় রাখবো? না, এখানে মানবিক বিষয়টা আছে, আরেকটা হচ্ছে প্রচারের বিষয়। এখন যদি একটা
ছেলে হেঁটে যাচ্ছে, সে অগ্নিদগ্ধ অথবা সে খুব খারাপ অবস্থা, তাকে উদ্ধার করার জন্য অনেক লোক আছে, তাকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস আছে। সাংবাদিকদের কাজ হচ্ছে সেটা প্রচার করা। এখন সাংবাদিক যদি প্রচার না করে তাকে হেল্প করতে চায়, তাহলে প্রচারটা কি করবে? আমি প্রহেলিকার কাছে শুনবো, একজনের কথা যদি আসলে বলতে চাই যে এখন আমরা যে জীবনটা যাপন করি, যাপনের থেকে উপস্থাপনে আমরা বেশি ব্যস্ত থাকি। তো সেখানে অনেকেই বলে, মিডিয়ার ডেফিনেশনে গিয়ে বলে যে মিডিয়াতে আমরা যা দেখি তার কোনোটাই সত্যি নাই, এটা রিয়েলিটিকে এক্সপোজ করে না, আসলে অনেক কিছু ফেক নিয়ে আসে। তো ওই জায়গা থেকে আপনি আসলে এটাকে কি ভাবেন যে যতটুকু সত্য ততটুকুই দেখানো উচিত, না আমরা যে অনেক মশলা মিশিয়ে অনেক কিছু দিয়ে অনেক সেন্সেশনাল ক্যাপশন দিয়ে প্রকাশ করি, এভাবে যে করছে জার্নালিস্টরা বা কন্টেন্ট ক্রিয়েটররা, সেটাকে আপনি কিভাবে দেখেন? মানে আমি দর্শকের অ্যাটেনশন চাচ্ছি, কতটুকু মশলা মিশালে ওইটা হচ্ছে বাজে দিকে যাচ্ছে না, সেটা আমার মাথায় রাখা উচিত। এবং আমি যেই প্ল্যাটফর্মে কাজ করে আসছি, আমার ধারণা তারা অতটুকু মাথায় রেখেছেন, অতটুকু মাথায় রেখে কাজ করেছেন। আর মশলা মেলানো, খুব নেগেটিভিটি, খুব বাজে কিছু ইউজ করে ক্যাপশন করা, আমার মনে হয় ওগুলো ওই যে আপনি বললেন না, যারা হাইড থাকে, শুধু একটা ফোন দিয়ে আমি মানুষটা দেখাচ্ছি না, আমি হাইড, আমার কোনো ব্র্যান্ড ভ্যালু নাই, আমার কোনো প্রতিষ্ঠান নাই, তারা করে। যারা প্রতিষ্ঠানের আন্ডারে কাজ করে, আমার মনে হয় না তারা অতিরিক্ত কিছু সেন্সেশনাল করে, যেটার জন্য আসলে সমাজের জন্য বা দর্শকের জন্য সুরসুরিমূলক কিছু। ধন্যবাদ আপনাকে। বাড়ি শখকে দিয়ে শেষ করবো, আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। সেন্সেশনাল হেডলাইনের কথা বলছিলাম, আপনাকে নিয়েও নিশ্চয়ই এমন অনেক হেডলাইন লিখে, সেই সাথে আরও অনেক অনেক ব্যাপার আছে যেগুলো দিয়ে মানুষ কিন্তু ভাবছে যে আপনি হয়তো ওটা গিয়েছেন বা করেছেন, যেটা আদতে আপনি করেননি। সেইগুলো আসলে সামলানোর জন্য ইনফ্লুয়েন্সার হিসেবে আপনার কি করা উচিত, এবং আপনার পেছনে আসলে মানুষ লেগে থাকেই, বলবো এত লেগে থাকেই বা কেন, সেটাও কি আসলে ভিউ বাড়ানোর জন্য? দেখুন, এই যে অনেক সময় বিব্রতিকর কিছু ক্যাপশন দেয়, যেমন আমি পরে আছি একটা সিম্পল কাপড়, হয়তো কোনো একটা ব্র্যান্ডের, দিয়ে দিল যে 8 লক্ষ টাকা, না দিয়ে দিবে 8 লক্ষ টাকার একটা ড্রেস পরে এসেছি, হ্যাঁ, আমার গাড়িটা হয়তো খুব কম দামি, দিয়ে দিল যে কোটি টাকার গাড়ি থেকে নামলেন, হ্যাঁ। তো বিষয়টা কিন্তু মানুষ কিভাবে অডিয়েন্স দেখে যে আমি শো অফ করছি, যেহেতু গাড়িটা থেকে আমি নামছি, বা মানুষ মনে করে যে আমি হয়তো ডিরেকশন দিয়ে দিই ওনাদেরকে যে আপনি এভাবে লিখবেন। আবার যদি তাদের সামনে আমরা কথা না বলতে চাই বা একটু রাগ দেখাই, সেটাও তারা পোস্ট করে দেয় যে রাগ দেখালেন, আসলে বাংকার দেখালেন, যখন বলবে তখনই কথা বলতে আপনারা বাধ্য। বেশি সমস্যা হলে আমি মাঝে মাঝে রাহাত ভাইকে বলি যে এখন কি করব এই ধরনের সিচুয়েশনে। তো রাহাত ভাই বলে যে এখন কি করব, এগুলো তো আমাদের কিছু করার নেই, এভাবে আমাদেরকে চলতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের চারজনকে আমাদের কাছে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বিনোদন সাংবাদিকতা নিয়ে এবং ইনফ্লুয়েন্সারদের প্রভাব নিয়ে। আমরা আসলে যা পেলাম খুব গোছানো না, এক একজনের কথা এক এক রকম, কারণ নানা মুনির নানান মত, এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক ব্যাপারে এক এক রকম থাকে। কিন্তু বাংলাদেশের জনগণকে আসলেই ইন্টারনেট এটিকেটটা বোঝে, আমরা বুঝি, বা কতটুকু আমরা ইন্টারনেট ইউজ করার সময় সেটিকে কাজে লাগাই, বা আমাদের বিনোদনটা আসলে কোথায় যাচ্ছে এবং বিনোদনের নামে আমরা কি করছি, আমাদের দেশের প্রতি যে দায়বদ্ধতা, মানবিকতার প্রতি যে দায়বদ্ধতা, সেটা আমরা কতটুকু পালন করছি। এবং এখন যেহেতু ফোনের মাধ্যমে সব হচ্ছে, সেই ফোনটা চালানোর ব্যাপারে আমাদের কতটুকু সচেতন হওয়া উচিত, সেই সব কিছু নিয়ে ভাবার সময় এসেছে। ভাবার সময় হয়ে এসেছে কোনটা বিনোদন এবং কোনটা বিনোদন নয় সেটি বোঝারও। আপনাদের কাছে প্রত্যাশা রাখছি যে আপনারা সেই সব কিছু নিয়ে ভাববেন, এবং আজকের মতো আপনাদের সুস্থতা ও মঙ্গল কামনা করে চ্যানেলের রাউন্ড টেবিল পাওয়ার বাই স্বপ্নের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।